খুদে গল্পের বই। আজকে শুনবেন স্থলাভিষিক্ত, কষ্ট বিক্রেতা, তেলাপোকা, শত্রু, চোর, প্রীতমের বান্ধবী কাঁদে না, ঝড়, ইন্টারভিউ। স্থলাভিষিক্ত। মন ভরা আশঙ্কা নিয়ে বিয়ের পর প্রথম মিলনের জন্য অপেক্ষা করছে সুস্মিতা। ঘরে এখন সে একাই। রাত খুব বেশি হয়নি, তবে সঞ্জয় এখনো ঘরে আসেনি। সুস্মিতা ধারণা করছে বেশিরভাগ পুরুষের মতো প্রথম রাতেই মিলনেচ্ছ মনোভাব নিয়ে তার কাছে আসবে তার স্বামী। সেটাই স্বাভাবিক। ভীষণ অস্বস্তির মধ্যে কাটছে মুহূর্তগুলো। তার দিক থেকে এটা কোনো রকমের অনিচ্ছা নয়, শুধুই এক অদ্ভুত শঙ্কা মিশ্রিত অস্বস্তি। এই বিয়েতে রাজি হওয়ার সময় নিজের সাথে অনেক বোঝাপড়া করেছে সে। এই মুহূর্তে শেষ বোঝাপড়াটুকু করে ফেলতে চায়। বিয়ের ভারী ভারী বসন বদলে হালকা পোশাক পরে নেয় সুস্মিতা। চেহারা থেকেও রঙের প্রলেপগুলো দূর করে সে। নিজেকে এখন প্রাকৃতিক মনে হয়। সে এখন সঞ্জয়ের জন্য তৈরি। নাইতে নেমে কোমর ভেজাবে না তা হয় না, ভাবে সুস্মিতা। ঠিক এই ক্ষণে প্রবীরের স্মৃতি সুস্মিতার মনের আকাশে ভেসে ওঠে। ওর কাছে দুঃখ প্রকাশের সময়টুকু সে পায়নি। যে বাসরাতকে সে স্বাগত জানাতে এখন তৈরি হচ্ছে, তখন কেন প্রবীরের সাথে বাসরের কথা তার মনে পড়ছে? তার অসুস্থ কি তাহলে সেই বাসরকে ঘিরেই? সেই বাসরের মতো এই বাসর হবে কিনা, ঠিক তাই নিয়ে কি সুস্মিতা চিন্তিত? প্রবীরের সাথে তো তার সামাজিক বাসর হয়নি। প্রবীর মিলিত হতো আকাশ আর পাতালকে এক করে দিয়ে। বাতাস ও মেঘের সম্মেলন ঘটিয়ে এক আশ্চর্য বৃষ্টি ঝরানোর আগে সুস্মিতার 1000 ট্রিলিয়ন অণু পরমাণুকে থরথরিয়ে কাঁপিয়ে তাকে লাউডগা সাপের মতো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকত 1000 বছর, যতক্ষণ না পর্যন্ত এক গধূলি গধূলি আলো দুজনের দেহ মনে ছড়িয়ে যেত। আমার সংখ্যা কি এখানেই, ভাবে সুস্মিতা। সঞ্জয়ের ঘরে ঢোকা শব্দ হয়। তার দেহভঙ্গিমা বোঝার চেষ্টা করে সুস্মিতা। সেই কি? সেই প্রবীর? সেই আকাশ বাতাস? না মনে হয়। আবার দেখে, ভালো করে দেখে। প্রবীরের মতো চেহারা? না, অন্যরকম। সঞ্জয় অনেক কথা বলে, সুস্মিতা শোনে। সঞ্জয়ের ক্লান্তি নেই। সঞ্জয় সুস্মিতার কথাও শুনতে চায়। সে বলতে চেষ্টা করে। ধীরে ধীরে তাদের কথোপকথন হয় এবং ধীরে ধীরে সুস্মিতা আকাশ, পাতাল, বাতাস, মেঘ, বৃষ্টি, কম্পন এবং একটা সাপ আবিষ্কার করে, যে তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকতে চায়, 1000 গধূলির আলো চায়। মিলনের পর সুস্মিতা যখন হাত পা ছড়িয়ে গধূলির আলো দেখছে, তখন প্রবীরের কথা মনে হলো। মনে মনে বলে, প্রবীর, আজ থেকে তোমায় আমি ছুটি দিলাম। কষ্ট বিক্রেতা। MA ফাইনালের মৌখিক পরীক্ষা যেদিন শেষ হলো, সেদিন দুপুরের পর ইমতিয়াজের প্রিয় শিক্ষক তার কাছে একটা সিগারেট চাইতে এসে কোনো কারণ ছাড়াই তাকে বললেন, কি করবে এখন, কিছু ভেবেছ? শোনো, তোমাকে আমি চিনি, তোমাকে দিয়ে অন্য কিছু হবে না। তুমি কষ্ট বিক্রি করলে ভালো করতে পারবে। একদিন অনেক বড় কষ্ট ব্যবসায়ী হবে। কষ্টের ব্যবসা অনেক প্রফিটেবল। সে তার স্যারের কথায় এতটাই প্রলোভিত হলো যে অন্য সব চিন্তা সরিয়ে রেখে কষ্ট বিক্রেতা হয়ে গেল। সে ঘুরে ঘুরে মানুষের কাছে গিয়ে তাদের কষ্টগুলো বুঝে বাছবিচার করে সেগুলো কিনে নিয়ে অন্যদের কাছে বিক্রি করা শুরু করল। এ কাজ করতে এসে ইমতিয়াজ নিজেও খুব অভিভূত হলো। সে আগে কখনো বোঝেনি যে মানুষদের কাছে এত হরেক রকমের কষ্ট থাকতে পারে। কিছু কষ্ট আছে খুব সাধারণ, নিমিষে দূর করা যায়। কিছু কষ্ট ঝেড়ে ফেলে দিতে বেশ বেগ পেতে হয়। আর কিছু আছে অসহনীয় কষ্ট, যা একেবারে সরিয়ে ফেলা যায় না। কেউ কিনে নিয়ে গেলে তা প্রশমিত হয়। কিছু সাদা কালো, কিছু রঙিন, এবং কিছু আংশিক রঙিন কষ্টের সাথেও ইমতিয়াজের পরিচয় হলো। অনেক মানুষের সাথে তার পরিচয় হচ্ছিল যারা অন্যের কষ্ট কিনে নিতে চায়। কষ্টগুলো কিনে সেগুলোর দিকে তাকিয়ে থেকে বিনোদিত হয়। এদের কাছে সে কষ্ট বিক্রি করে। অনেক মুনাফা করে সে। কষ্ট বিক্রিতে লাভ অনেক। তার সেই স্যারের কথা মনে হয়। একবার ভাবে, স্যারের কি কোনো কষ্ট আছে? যদি থাকে তাহলে আমি চড়া মূল্য দিয়ে নিতে চাই।
স্যারের উপকার হবে। তারপর তার কষ্ট বিক্রি করে লাভের পুরোটাই স্যারকে দিতে চাই। একদিন তার কাছে এসে এক মেয়ে কষ্টের কথা বলে, সে কষ্টগুলো বিক্রি করতে চায়। ইমতিয়াজ বিশ্বাস করে না যে মানুষের মনে এমন কষ্ট থাকতে পারে। সে আরো কথা বলে মেয়েটির সাথে, বুঝতে পারে যে এই কষ্ট সে কিনে নিয়ে কারো কাছে বিক্রি করতে পারবে না। মেয়েটির কষ্ট তার নিজের কাছে রয়ে যাবে। কষ্ট বিক্রেতা হিসেবে দেশব্যাপী তার নাম ছড়িয়ে পড়লে এক আন্তর্জাতিক কষ্ট বিক্রয় প্রতিষ্ঠান তার সাথে যোগাযোগ করে। এদেশে তাদের শাখা খোলার জন্য ইমতিয়াজকে অনুরোধ করলে সে রাজি হয়। এই প্রতিষ্ঠান নতুন অনেক ক্রেতা চায়, সবাই যেন কষ্ট কিনতে পারে তেমন একটা পরিস্থিতি চায়। ইমতিয়াজ রাজি হয়, সে তাদের কান্ট্রি ডিরেক্টর হয়ে যায়। তারপর থেকে ইমতিয়াজের আর পিছে ফিরে তাকাতে হয়নি। কেউ মরে যাচ্ছে, সে কষ্ট বিক্রি হচ্ছে। কেউ ধর্ষিত হচ্ছে, সে কষ্টের মুনাফা আরো অনেক বেশি। কেউ খেতে পারছে না, এই না খাওয়ার কষ্টগুলো খুব মামুলি, শ্যাম্পু সাবানের মিনি প্যাকের মতো। এসব নিয়ে আর ভাবতে ইচ্ছে করে না। বেশি মুনাফা পাওয়া যায় যেসব কষ্টে, সেগুলোই তার চাই। ক্রমে ক্রমে তার গাড়ি হয়, বাড়ি হয়, বউ হয়, সন্তান হয়। কিন্তু ইমতিয়াজের নিজের মনে অনেক কষ্ট বাসা বাঁধে, কিন্তু কষ্টগুলো সে বিক্রি করতে পারে না, কেউ কিনতে চায় না। আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে একথা বলে সে। তারা বলে, আমাদের এদিকে কেউ এসব কিনতে চায় না, ওগুলো তোমাদের ওদিকেই বেশি চলে। তেলাপোকা। একটা প্রলয় হয়েছে, সবকিছু ভেঙে পড়েছে, পুড়ে গেছে, প্রায় ধুলোয় মিশে গেছে। আমাদের সুন্দর অট্টালিকা, বাগান, তৈজস সব। মনে হয়েছিল আমাদের সূর্যটা ডোবার সময় অনেক সূর্য একসাথে জ্বলে উঠেছিল, সব ছাই হয়ে গেছে। কিন্তু কেমন করে হলো তা আমি এখনো চিন্তা করতে পারছি না। মনে হয় এগুলোর ইহলোকের পরের চিন্তা। কিন্তু আমি তো ছায়ের গন্ধ পাচ্ছি, সারা গায়ে ব্যথা অনুভব করছি, চোখটা একটু একটু খুলতে চেষ্টা করছি। কোনো শবদেহ দেখছি না, কিন্তু আমার চারিদিকে খান খান জনশূন্যতা, ধুলা এবং ছাই ছাড়া আর কিছুই নড়ছে না। এরই মাঝে সামান্য একটা নড়াচড়া আমার চোখে পড়ে, ঠিক আমার বুকের ওপরে ডান পাশে একটা তেলাপোকা। আহ, এই ধ্বংসলীলা পোকাটিকে মারতে পারেনি? হ্যাঁ, ঠিকই তো, তাই তো শুনেছিলাম। এমন ওলট পালটের পর শুধু তেলাপোকাই টিকবে। পোকাটি হামাগুড়ি দিয়ে আমার বুকের ঠিক মাঝখানে আসার চেষ্টা করছে। আমার মনের ভেতরে বেশ ঘৃণার ভাব এলো। বুকটা ঝাড়া দিয়ে একটু নড়ে তাকে ফেলে দেওয়ার চেষ্টা করলাম, পারলাম না। পোকাটি আমার ডান বুকের চূড়ায় এসে বসল। একটু কাঁপছে মনে হলো। তেলাপোকাটি বলল, কি গো মানুষ, কষ্ট হচ্ছে? আমারও হচ্ছে। তারপরও আমি নিজেকে টেনে টেনে তোমার কাছে এসেছি। তুমি ওঠো, তুমি বাঁচলে আবার সব জাগবে। মরে যেও না, তুমি বাঁচলে পৃথিবী বাঁচবে। আমি প্রচন্ডভাবে বিভ্রান্ত বোধ করলাম। তেলাপোকা কথা বলে? আমি তো জানতাম এই পোকাগুলো কীট পতঙ্গ। ধপ করে একটা বাড়ি দিয়ে এদের মেরে বালাই দূর করতে হয়। ইচ্ছে হলো আঘাতটা করি, কিন্তু এখন আমার গায়ে সেই শক্তিটুকুও নেই। আমি এখন ওর চোখ দেখতে পাচ্ছি, আমার চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, একটু টলমলো, কেমন যেন অন্যরকম। আর চোখে বাঁ দিকে তাকালাম, যেখানে আমার বাড়ি ছিল। বাড়িটা নেই, সব মাটির বুকে বসে গেছে। ওই বাড়িতে আমি কত যে তেলাপোকা মেরেছি, কিন্তু ওদের চোখের দিকে কখনো তাকাইনি। আসলে এত কাছ থেকে কোনো তেলাপোকা আমার দেখাই হয়নি। মনে হলো ওর চোখে বুদ্ধিমত্তার এক ঝলক দেখলাম, যা আমি আগে কখনো দেখিনি। তেলাপোকাটি আবারও বলে উঠল, ব্যথা পাচ্ছ জানি, কিন্তু হাল ছেড়ো না। তুমি এই কষ্ট কাটিয়ে উঠতে পারবে। তুমি আবার এইসব নতুন করে তৈরি করতে পারবে। শুধু নিজের ওপর বিশ্বাস রাখো। বিস্মিত হবার আর কিছু বাকি থাকলো না। একটা পোকা আমার সাথে একটার পর একটা কথা বলে যাচ্ছে, আমায় সাহস দেওয়ার চেষ্টা করছে, সহানুভূতি প্রকাশ করছে, তাও আবার কথার মাধ্যমে। আমি কান খাড়া করলাম। চারিদিকে আরো অনেক পোকা আছে কিনা তা বোঝার চেষ্টা করলাম। শুনলাম 10 দিক থেকে আরো অনেক পোকামাকড়
আমায় সাহস দিচ্ছে। আমি ওদের সবার কথা শুনতে পাচ্ছি, আমায় বাঁচতে আশা দিচ্ছে। আমি শরীর ও মনের সব শক্তি সঞ্চয় করে উঠে বসলাম। তেলাপোকাটা আমার বুক থেকে ছায়ের মধ্যে পড়ে গেল। আঙুল দিয়ে আলতো করে আমার কোলের মাঝে এনে বসালাম। তখনই মনে হলো আমার খিদে লেগেছে। তার চোখ আবারও টলটল করছে। বুঝলাম তারও খিদে পেয়েছে, কিন্তু তার চোখে এখন আনন্দ ঝরে পড়ছে। হাসছে বলে মনে হলো। পোকাটি আমায় জাগতে দেখে অনেক খুশি হয়েছে। তেলাপোকাটি বলল, তুমি পারবে। আমার পেটে তখন অনেক খিদে। আমার বাঁ হাত নড়ছে না, রক্ত থিত্তির বেরুচ্ছে। আমি ডান হাত দিয়ে ওকে খামচে ধরে পোকাটিকে গাল হা করে মুখে পুড়ে দাঁত দিয়ে না চিবিয়ে একেবারে গিলে ফেলতে চাইলাম। গলায় বেঁধে গেল। কিছুক্ষণ কোতকোত করে ওয়াক ওয়াক করে গিলে ফেললাম। আমার খুব খিদে লেগেছে। শত্রু। আসাফুদ্দৌলার স্বপ্ন দেখছে, আসলে দুঃস্বপ্ন। ভীষণ ভয় পাচ্ছে। বোবায় ধরলে মানুষের মুখ দিয়ে যেমন যান্ত্রিক শব্দ বের হয়, আসাফ তেমন শব্দ করেছে। সে দুঃস্বপ্নান্তরে জানতে পারে তার নাকি এক শত্রু আছে, এবং সেই শত্রু তাকে বান মেরে এক কাপালিককে তার কাছে পাঠাচ্ছে। সে দেখতে পাচ্ছে কাপালিক আসছে। সে আত্মা আসাফুদ্দৌলাকে অবশ করে তার মনোদৈহিকতাকে দখল করে নিয়ে ধীরে ধীরে কষ্ট দিয়ে তাকে নিশ্চিহ্ন করে দিতে চায়। আসাফুদ্দৌলা কম্পিত হয়ে আবারও যান্ত্রিক শব্দ করে। ঘুমটা ভাঙলে সে একটু স্বস্তি পায়। তবে অফিসে গিয়েও সারাদিন কাপালিকের ভয়টা তার ভেতরে কুয়াশার মতো ভর করে থাকে। কাজে মন বসে না। দুঃস্বপ্নটা তাকে সারাদিন তাড়িয়ে বেড়ায়। কোনো মতে কাজ সেরে বাড়ি ফেরে। একটু বিশ্রাম নিচ্ছিল। আধ ঘন্টা না যেতেই দরজায় টিংটং শব্দে আসাফুদ্দৌলাকে উঠে যেতে হয়। নিচ থেকে প্রহরী এসে হাত বাড়িয়ে একটা কাগজের ব্যাগ দিয়ে বলে, স্যার, পার্সেল আসছে। আসাফ জানতে চায়, কে পাঠিয়েছে? স্যার, কি যেন নাম বলল। প্রহরী আবার চিন্তা করে, নাম বলতে পারে না। কে দিয়ে গেছে? আসাফ আবার জানতে চায়। স্যার, এক ড্রাইভার গাড়িতে এসে দিছে, বলছে আপনাকে দিতে। আসাফুদ্দৌলা ব্যাগের দুই কিনার ধরে হালকা হাঁচকা টান দেয়। বেশ কয়েকটা স্ট্যাপলার লাগানো থাকায় খ্যাত করে একটা শব্দ হয়। ব্যাগের মধ্যে একটা শার্ট দেখতে পায় আসাফ। খুব সুন্দর একটা শার্ট, অসাধারণ। এমন ডিজাইন সে কোনো দোকানে দেখেনি। এখনই পড়তে ইচ্ছে হয়। তবে কে পাঠালো তার নাম নেই। কোনো বিজনেস কার্ড বা কোনো চিরকুট খুঁজে পাওয়া যায় না। তখনই আবার সেই ভয়ের চাদর তার উপর ঝাঁপিয়ে পড়ে। মনে হয় সে এখনই ধ্বংস হয়ে যাচ্ছে। আগের রাতে দুঃস্বপ্ন এবং তার পরদিনই বেনামি উপহার কাকতালীয় হতে পারে না। নিশ্চয়ই এক যোগসূত্র আছে। তার শত্রু কোনো একটা বস্তু পাঠিয়ে তার সাথে একটা যোগাযোগ স্থাপন করতে চাইছে। এই শার্ট পরলেই তার ওপর আঘাত আসবে। এটা পরিয়ে কেউ তাকে প্রীতিকরণ করতে চাইছে। প্রহরী চলে গেলে সে কাগজের ব্যাগটা দরজার বাইরে রেখে দেয়। এই শার্ট সে নেবে না। এই কাপড় কাছে থাকলেই সে প্রেতের বেষ্টনীতে আটকে যাবে। আসাফুদ্দৌলা শুনেছে, এমন কোনো বস্তু পেলে তা ফেলে দিতে হয়, মাটি চাপা দিতে হয় কিংবা পানিতে ফেলে দিতে হয়। কিন্তু এই শার্টটা ছুঁড়ে ফেলতে তার মায়া লাগে। শার্টটা তার ভালো লেগেছে। সে এও শুনেছে যে তার নিজের কোনো শত্রুর কাছে এটা পাঠিয়ে দিলে অশুভ আত্মাটা তার দিকে চলে যাবে। কিন্তু আসাফুদ্দৌলা ভাবে, সে তো কাউকে শত্রু মনে করে না। তার কোনো শত্রু নেই। শার্ট সহ ব্যাগটা দরজার বাইরে রেখে অনেক চেষ্টা করে কিছুটা ঘুমোতে পারে। আজ রাতে কোনো স্বপ্ন দেখে না সে। তবে একটা যান্ত্রিক কণ্ঠ শুনতে পায়, বলছে, কিরে হারামজাদা, তোর নাকি কোনো শত্রু নাই? তাহলে ভয় পাইলি কেন? শোন, তোর শত্রু তুই নিজেই। চোর। আমি একজন চোর, খুব দক্ষ চোর। আমার পেশাটা অত্যন্ত কুরুচিপূর্ণ মনে হতে পারে, তবে আমার কাছে তা বেশ আনন্দের। একটা নোংরা কাজও মনে হতে পারে, কিন্তু কাউকে না কাউকে তো এটা করতেই হয়। আমি মানুষের জীবন থেকে সময় চুরি করি।
ওদের মুহূর্তগুলো নানা ফন্দি ফিকির এঁটে ছিনিয়ে নিয়ে ওদের জীবন থেকে আসল কাজগুলো করার সময় কমিয়ে দিই। ওরা বোঝেই না যে আমি ওদের মূল্যবান মুহূর্তগুলো কেড়ে নিয়ে ওদের কতটা ক্ষতি করছি। ওরা চিন্তাই করে না যে সময়কে কেনা যায় না, বিক্রি করা যায় না, এবং কারো কাছ থেকে ধারও নেওয়া যায় না। ঠিক এখানেই আমি কাজটা সারি। আমি ওদেরকে অকাজে ব্যস্ত রাখি, ওদের বিভ্রান্ত করে রাখি। আমি এমন করে ওদের ঘাড়ে অর্থহীন সব দায়িত্ব ন্যস্ত করে ব্যস্ত রাখি যে ওরা টেরও পায় না। আমি মানুষজনের গুরুত্বপূর্ণ কাজগুলো এমন করে ভুলিয়ে দিই যে তারা আরও খুশি হয় যে তাদের সেই কাজগুলো করতে হচ্ছে না, এবং তারা ভাবতে ভুলে যায় যে জীবন থেকে সময় হারিয়ে যাচ্ছে। ওদের শহরের ঠিক মাঝখানে একটা প্রকাণ্ড টাওয়ার আছে এবং তার সাথে একটা মস্ত বড় ঘড়ি আছে, যা জীবন থেকে সময় হারিয়ে যাওয়ার একটা প্রতীক হিসেবে কাজ করত। আমি সেই ঘড়িটার ঢং ঢং ঘণ্টা বাজার শব্দকে বোবা করে দিয়েছি যেন ওই শব্দটা মানুষদের আর সময় মনে করিয়ে দিতে না পারে। প্রথমে ওরা লক্ষ্য করেনি, কিন্তু যখন দেখলো ওদের দিনগুলো অনেক লম্বা হয়ে গেছে, ওরা এত অকাজ করছে অথচ সময় শেষ হচ্ছে না, তখন ওদের মনে সন্দেহ জাগে। ওরা আমার সম্পর্কে জানতে পারে। কেউ কেউ আমি চোরকে চিনেও ফেলে, আমাকে পাকড়াও করার চেষ্টা করে। আমাকে চেনার পর তারা নিজেদের জীবনে একটা ভারসাম্য আনতে চেষ্টা করে, কিন্তু আমার সাথে পারবে কেমন করে? আমি তো সময় চোর। আমার কাজই হচ্ছে ওদেরকে অকাজে ঠেলে দেওয়া। মানুষ তাদের আসল কাজগুলো করুক, আমি তো তা হতে দিতে পারি না। আমি সময় চুরির জন্য আরো উন্নত প্রযুক্তি আবিষ্কার করি এবং তা অতি স্বল্প মূল্যে বাজারে ছেড়ে দিই। ম্যাজিকের মতো কাজ করে। ওরা আমার কথা ভুলে যায়, ওরা সময়ের মূল্য আবারও ভুলে যায়, এবং আমি অতি মনোযোগের সাথে ও নিরাপদে সময় আত্মসাতের কাজ চালিয়ে যাই। প্রীতমের বান্ধবী কাঁদে না। লতা একটু কাঁদলেও পারত। সবাই চাইছিল সে কাঁদুক, কান্নায় একেবারে এলিয়ে পড়ুক। মাধ্যমের প্রথম পাতায় তাহলে গল্পটা জমত ভালো। শিরোনাম হতো, প্রীতমের নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়লেন বান্ধবী। সঙ্গে ছবিও থাকত। সমাজে ছবিটাই বেশি দেখত। প্রীতমের দেহ শনাক্তকরণের অংশ ছিল সে। প্রীতমের বাবা ছিলেন মূল শনাক্তকারী। বাবা কাঁদছিলেন, তবে সেদিকে কারো মন ছিল না। কাঁদতে না দেখে মাধ্যমকর্মী, শৃঙ্খলাকর্মী, আইনকর্মী সবাই লতার দিকে অবাক হয়ে তাকিয়েছিলেন। মাধ্যমকর্মীরা এলোপাতারি প্রশ্ন করছিলেন। দু একটা কথা তার কানে এসেছে। তারপর প্রশ্নগুলো তার কাছে মাছের বাজারের গুঞ্জনের মতো মনে হয়েছে। সে কিছু শোনেনি, শুনতে পারেনি। প্রীতম মরে গেছে, প্রীতম নেই, এই সত্যই লতাকে মৃতজাত করে দিয়েছিল। মাধ্যমকর্মীরা স্থবিরতা পছন্দ করেন না। তারা উত্তর চান, হইচই চান, লাইভ চান, লাইভে অঙ্গভঙ্গি চান, জনমনে চাঞ্চল্য চান। এসব লতা জানে। তার মন এখন শূন্যতায় ঝুলছে। এ কোন শূন্যতা সে বুঝতে পারে না, বোঝার চেষ্টাও সে করে না। শৃঙ্খলা কর্মীরা অবশ্য খুশি। তারা জেনেছেন মৃত্যুর আগে লতার সঙ্গে প্রীতমের শেষ কথা হয়েছে। তারা তাকে পাকড়াও করেই দেহ শনাক্ত করতে নিয়ে আসা হয়েছে। সেই প্রথম আসামি। আদালতে দাঁড়িয়েও লতার কান্না পায় না। বিচারক তা খেয়াল করে চিন্তিত এবং বিরক্ত হন। বন্ধু মারা গেছে, কিন্তু মেয়েটি কাঁদছে না, দাবিও করছে না যে সে নির্দোষ। লতার কষ্ট হচ্ছে কিনা তা বেশ কয়েকবার জানতে চান তিনি। ফরাসি এক উপন্যাসের কথা উল্লেখ করেন তিনি। এক ব্যক্তি তার মায়ের মৃত্যুতে কাঁদেনি। আরও অনেক প্রশ্ন করে তিনি লতাকে কাঁদাতে চান। না পেরে অধৈর্য হয়ে তিনি তাকে রিমান্ডে পাঠিয়ে দেন। রিমান্ড কর্মীরা তাকে খুনি সাব্যস্ত করতে চান না, তাকে তারা কাঁদাতে চান। প্রীতমের সঙ্গে ফোন কথোপকথন রিমান্ড কর্মীদের হাতে এসেছে। প্রীতম ও লতা অনেক কথা বলেছে, অনেক কথা। অন্তরঙ্গ কথোপকথন শুনিয়ে তার মাঝে প্রীতমের স্মৃতি জাগিয়ে তুলতে চেয়েছেন কর্মীরা। সব শুনেও লতা কাঁদে না। লতা যখন কারাগারে, তখন সে বন্দিনিবাসের বাইরে অনেক তদন্ত ও প্রতিবেদনের কল্লোল বয়ে যায়। মাধ্যম কর্মীরা অনেক কথা বলেন। মরদেহ, বস্তাবন্দি মরদেহ, মাদক ক্রেতা প্রীতম, বিদ্রোহী প্রীতম, প্রীতমের মৃত্যুর পর কিলার শহীদের হৃদরোগে মৃত্যু, অনেক গবেষণা, সবই শিরোনামে এলো। গবেষণা শেষে শৃঙ্খলা কর্মীরা জানালেন প্রীতম আত্মহত্যা করেছে। এক উঁচু সেতু থেকে নদীতে ঝাঁপ দিয়ে নিজেকে মেরেছে। আত্মহত্যার প্রমাণ সবাইকে দেখিয়ে দেওয়া হয় এবং তারপর শৃঙ্খলা ও মাধ্যম কর্মীরা শান্ত হন। লতা এসব কিছু জানতে চায়নি।
জানতে না চাইলেও তথ্যগুলো তাকে জানাচ্ছিলেন কারাগার কর্মীরা। সহবন্দীরা অনেক চেষ্টা করেও তার সঙ্গে সখ্য গড়তে পারেননি। তার কেসের খবর শুনে তার জন্য সবাই মায়া প্রদর্শন করতে চাইছিলেন। লতার বাবা এসেছিলেন কারাগারে দেখা করতে। বাবাও কেঁদেছেন। সন্তান বন্দী হলে বাবার অসহায়ত্ব হয় সীমাহীন। মৃত প্রীতম যখন আত্মহত্যাকারী হিসেবে পরিচিত হয়ে যায়, তার বেশ কিছুদিন পর কয়েকজন শৃঙ্খলাকর্মী এসে কারাগারের বাইরে অপেক্ষারত বাবার কাছে গিয়ে তার মেয়েকে বুঝিয়ে দিয়ে লতাকে মুক্ত করে দেন। লতা বাড়ি ফিরে দেখে সব পাড়ার চাচা চাচি তাদের পুত্র এবং তাদের পুত্রবধূদের নিয়ে তাকে দেখতে এসেছেন। কোনো কোনো বধূ তো তাদের শিশু সন্তানদেরও কোলে করে নিয়ে এসেছেন। বন্ধুর মৃত্যুতে লতা কি কাঁদছে? তার কান্না দেখতে চান। লতা জানে সে কাঁদলে এই সভা ভেঙে যাবে, তাই লতা কাঁদে না। প্রীতমের বান্ধবী কাঁদে না। ঝড়। বাইরের ঝড়টা আমাকে নেশাগ্রস্ত করেছে। ঝড়ের শক্তিতে জানালাগুলো আছড়াচ্ছে। বৃষ্টির দাপট কাঁচের গায়ে দেখা যাচ্ছে। ওই ঝড়ের গহীনে আমার ঝাঁপিয়ে পড়তে ইচ্ছে করছে। বাড়ির ভেতরে মনের মধ্যে যে ঝড়গুলো ঝাপটাচ্ছে তারা বাইরের ঝড়ের সাথে মিলতে চাইছে। আমার শরীর থেকে চিরচির করে এক রক্তাক্ত বৃষ্টি হচ্ছে। লোকটা একটু আগে আমার মুখে 4টা ঘুষি দুমদুম করে মেরেছে। এখনো সে হাত পাকিয়ে আমার কাছে দাঁড়িয়ে আছে। সে এখন ক্রোধে উন্মাদ হয়ে আছে। আমি নড়লেই আরো দপাদপ মেরে দেবে, আরো রক্ত ঝরবে, আরো ঝড় বইবে। লোকটার নিঃশ্বাসের রং আমি দেখতে পাচ্ছি। তার নাক ফুলে আছে। নাকের ফুটোগুলো দিয়ে লাল কমলার মাঝামাঝি রঙের এক অদ্ভুত বাতাস বেরুচ্ছে। মারতে মারতে লোকটা আমায় রান্নাঘরে নিয়ে গিয়েছিল। গ্যাসের চুলোর ওপর মুখ গুঁজে দিয়েছিল। আমার মুখ পোড়াতে চেয়েছিল। গায়ে আগুন ধরাতে চেষ্টা করেছিল। চুলোটা জ্বালাতে পারেনি। আমার গায়ের জোর খাটিয়েছি সে যেন চুলো জ্বালাতে না পারে। ঝটকা মেরে গড়িয়ে গড়িয়ে বের হয়ে এসেছি। আমি রান্নাঘর থেকে বেরিয়ে এখন ডাইনিং টেবিলের একটা চেয়ারে বসে আছি। সেও মুষ্টিবদ্ধ হয়ে কাছে দাঁড়িয়ে রাগে জ্বলছে। বাইরের ঝড় কমেনি। জানালাগুলো এখনো বাড়ি খাচ্ছে। চুলোর পাশে মুখ গোজা অবস্থায় আমি সালাদ কাটার একটা চাকু হাতে পেয়েছি। চুলোর পাশে পড়ে আছে। বুয়া ভুলে সেখানেই ফেলে গেছে। ওকে কাল সকালে বকা দিতে হবে। চাকুটা হাতের মধ্যে ধরে অপেক্ষা করি। বাইরের ঝড় থামেনি। আমি চেয়ার ছেড়ে উঠে দাঁড়াই। হাতে চাকু, পেছনে লুকোনো। লোকটা হকচকিয়ে একটু সরে যায়। আমি আরো কাছে যাই। সে মুষ্টিবদ্ধ হাত দিয়ে ছোঁ মারে। আমি মুষ্টির মধ্যে চাকুটা ঘ্যাঁচ করে বসিয়ে দিই। বসে যাওয়ার শব্দ হয়। খট শব্দ হয়। মনে হয় আঙুলের হাড্ডিতে বসেছে। চাকুটা তুলে আনি। চট করে একটা শব্দ হয়। একবার ভাবি আর কোথায় চাকু বসানো যায়। হ্যাঁ, পেয়েছি, একেবারে বুক বরাবর। ইন্টারভিউ। ভাই, আপনাকে চাচা বলে ডাকবো না দাদা বলবো? আপনার বয়স যদি 90 হয় তাহলে তো আপনি আমার দাদা। বাবা, আপনি আমারে বড় দাদা করে ডাকতে পারেন। আমার নাচসেলেরও সওয়াল আছে। তা কি কথা কবেন কন দিনি? আপনারে দাদা বলে ডাকি, আমার কথা বলতে সুবিধা হয়। আমার প্রশ্ন হচ্ছে, আপনার বয়স 90 এবং আপনাকে এখনো রিক্সা চালিয়ে কামাই করতে হচ্ছে। বাবা, আমি তো তা কইনি। আমার গায়ে জোর আছে। আমি রিক্সা চালিয়ে খাই। আপনি তো দেখে জানতে চালেন, তাই আমি কথা করছি। দাদা, আপনার ছেলে মেয়ে কই? ওরা আপনাকে দেখে না? বাবা, আপনি বললেন ইন্টারভিউ নেবেন, তো ইন্টারভিউ মানে কি এমন শক্ত শক্ত কথা যা আমি বুঝি না? বাবা, আপনি চাচ্ছেনটা কি কন দিনি? আমার 90 বছর বয়স হয়েছে তো কি হয়েছে? না মানে আপনাকে এখনো কেন রিক্সা চালাতে হবে? আপনি বিশ্রাম নেবেন, আপনার ছেলেমেয়েরা আপনাকে দেখবে। বাবা, আপনি আসলে কি ডা? এই ইন্টারভিউ কেন নিচ্ছেন? আমি তো ভালোই আছি, কাজ কইরি কামাই করতেছি। আপনি এই ইন্টারভিউ কেন নিচ্ছেন? আমি জানতে চাই আপনার ছেলে মেয়ে আপনাকে দেখে না কেন? দেখবি না কেন? আমার 3 মা 3 সওয়াল আছে তো। আমাদের দেখতেই আসে, কয় মাস পর পরই আসে। এখন কন বাবা, কি জানতে চান? না মানে আপনি 90 বছর বয়সে রিক্সা চালান, তাই ইন্টারভিউ নিচ্ছিলাম। ও, ইন্টারভিউ নিছেন?
বাবা হয়েছে?